সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয় ভালোই আছো। আমিও সৃষ্টিকর্তার ইচ্ছায় ভালো আছি। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আছি সুদামচন্দ্র, সহকারী শিক্ষক, পারুল উচ্চ বিদ্যালয়, রায়নগর, নওগাঁ। গত ক্লাসে আমি তোমাদের রাষ্ট্র সম্পর্কে ধারণা দিয়েছি। আজকে তোমাদের নাগরিক সম্পর্কে ধারণা দেব। নাগরিক, তাহলে নাগরিক সম্পর্কে আমরা ধারণা দিই যে রাষ্ট্র গঠনের একটি পূর্ব শর্ত হলো জনসমষ্টি। যখন একটি রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে আত্মপ্রকাশ করে তখন সেই জনসমষ্টি রাষ্ট্রের নাগরিক হিসাবে বিবেচিত হয়। রাষ্ট্রের সঙ্গে এর নাগরিকের সম্পর্ক অত্যন্ত নিবিড়। তাহলে রাষ্ট্রের সঙ্গে হচ্ছে নাগরিকের সম্পর্ক অত্যন্ত নিবিড়। ল্যাটিন শব্দ সিভিক্স ও সিটিজেন থেকে সিভিক্স থেকে সিটিজেন নাগরিক শব্দের উৎপত্তি হয়েছে। পৌরনীতি পাঠের মূল বিষয়বস্তু হচ্ছে নাগরিকত্ব ও রাষ্ট্র। সাধারণত নাগরিক শব্দটি দ্বারা নগরের বসবাসরত অধিবাসীকেই বোঝায়। তাহলে সাধারণত কি বোঝায়? নগরের বসবাসরত অধিবাসীকেই আমরা নাগরিক বলবো। এক সময় যারা শাসন কার্যে সরাসরি জড়িত থাকতেন তাদেরকে কেবল নাগরিক হিসাবে ধরা হতো। অ্যারিস্টটল বলেছেন যে ব্যক্তি নাগরিক সে নগর রাষ্ট্রের প্রতিনিধিত্ব ও শাসন কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। বর্তমানে নগর রাষ্ট্রের স্থলে জাতীয় রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে। আধুনিক রাষ্ট্রসমূহে আয়তন অনেক বড়, এখানে জনসংখ্যাও অনেক বেশি থাকে এবং নাগরিকের সুযোগ সুবিধা প্রত্যক্ষ পরোক্ষভাবে সকলেই ভোগ করে থাকে। আধুনিক ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড জেলাস্কি নাগরিকের সংজ্ঞায় বলেছেন, যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে তাকেই নাগরিক বলা হয়। অধ্যাপক গেটেল বলেছেন, নাগরিক হচ্ছে রাজনৈতিক সমাজের যেসব সদস্য যারা উক্ত সমাজের প্রতি কর্তব্য পালনে বাধ্য থাকেন এবং সমাজ থেকে সকল প্রকার সুযোগ সুবিধা লাভের অধিকারী হন। এখন হচ্ছে নাগরিক হিসাবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য আছে। আমরা যে নাগরিক আছে এই নাগরিকের যে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য, তাহলে নাগরিকের দায়িত্ব কর্তব্য, নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। নাগরিকের প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, অর্থাৎ রাষ্ট্রের নির্দেশ মেনে চলা। তাহলে আনুগত্য প্রকাশ করা, আনুগত্য প্রকাশ করা। তারপরে কি? রাষ্ট্রের হচ্ছে প্রচলিত আইন সংবিধান মেনে চলা, আইনের প্রতি সম্মান দেখানো রাষ্ট্রের নাগরিকের অন্যতম প্রধান দায়িত্ব। সুষ্ঠু জীবনযাপন, শান্তি শৃঙ্খলা রক্ষা প্রত্যেক নাগরিকের আইন মেনে চলতে হবে। তাহলে সুষ্ঠুভাবে যদি জীবনযাপন মেনে চলতে পারো তাহলে সেটাকে অবশ্যই আইন মেনে চলতে হবে। সততা, সুবিবেচনায় ও ভোট দেওয়া নাগরিকের প্রধান পবিত্র কর্তব্য। আর এই ভোট দেওয়ার মাধ্যমে নাগরিক তার যোগ্য উপযুক্ত প্রার্থী জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করেন। রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস নাগরিকের প্রদেয় কর ও খাজনা। নাগরিক যথাসময়ে কর প্রদান করবে এবং এ কর প্রদান করে রাষ্ট্রের কাজে সহযোগিতা করবে। তারপরে আসবে রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা নাগরিকের প্রধান দায়িত্ব কর্তব্য। নাগরিকের সততা, কাজে একাগ্রতা ও নিষ্ঠার উপর সরকারের সফলতা, উন্নতি, অগ্রগতি নির্ভর করে। প্রতিটি শিশুই রাষ্ট্রের নাগরিক। পিতামাতা তার অভিভাবক হিসাবে কাজ করে। সন্তানদের জীবন রক্ষার জন্য বিভিন্ন ধরনের হচ্ছে প্রতিষেধক, টিকাদান, সুস্থ সবল রাখা, নির্দিষ্ট সময় স্কুল পাঠানো হচ্ছে পিতামাতার প্রধান দায়িত্ব।
এরকম হচ্ছে নাগরিকেরও রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব আছে। তারপরে আসো, প্রত্যেক নাগরিকের দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে মানে দেশকে ভালোবাসতে হবে। নিজস্ব সংস্কৃতি, রাষ্ট্রীয় অর্জন, সফলতা এবং সবসময় দেশের মঙ্গল কামনা করা নাগরিকের কর্তব্য। প্রত্যেক নাগরিকের একে অপরকে সহ্য করার ক্ষমতা থাকতে হবে। সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। ভিন্ন মত মূল্যায়ন করা ও সম্মান করার মধ্য দিয়ে জাতীয় সংহতি অর্জন করতে পারবে। নাগরিকরাই হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পারবে। তাহলে নাগরিকের এগুলো হচ্ছে দায়িত্ব, কর্তব্য। এরপর আমি তোমাদের আইন সম্পর্কে ধারণা দেব। আইন সাধারণভাবে আইন বলতে সামাজিকভাবে স্বীকৃত লিখিত ও অলিখিত বিধিবিধান ও রীতিনীতিকে বোঝায়। তাহলে সামাজিকভাবে স্বীকৃত লিখিত অলিখিত বিধিবিধান রীতিনীতিকেই আইন বলা হয়। মানুষ আচরণকে নিয়ন্ত্রণ করা এবং সমাজের শৃঙ্খলা বজায় রাখার জন্য অধিকাংশ মানুষ এই নিয়মকানুন মেনে চলে। সুতরাং আইন হচ্ছে বিভিন্ন ধরনের নিয়মকানুন, রীতিনীতি বা বিধিবিধানকেই বোঝায়। আইন হচ্ছে মূলত দুই ধরনের। আইনকে আবার ভাগ করা হয়েছে দুই ভাগে। একটা হচ্ছে সামাজিক, আর একটা হচ্ছে রাষ্ট্রীয়। তাহলে সামাজিক জীবন সম্পর্কে আমরা জানবো। সামাজিক জীবন যে সকল বিধিবিধান বা রীতিনীতি মানুষ মেনে চলে তাই হচ্ছে সামাজিক আইন। আর রাষ্ট্রীয় কাঠামোর বিভিন্ন জাতীয় নীতিমালার পরিপ্রেক্ষিতে এবং মানুষের আচরণ নিয়ন্ত্রণ করতে কিংবা সমাজের সৃষ্ট বিভিন্ন সমস্যা প্রতিরোধে সর্বজনীনভাবে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন আদেশ নির্দেশ হচ্ছে রাষ্ট্রীয় আইন নামে পরিচিত। বুঝতে পেরেছ? আচ্ছা, আইন সম্পর্কে টি.এইচ. গ্রিন বলেছেন, রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার ও বাধ্যবাধকতা সময় হচ্ছে আইন। অধ্যাপক হল্যান্ড বলেছেন কি, মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতগুলো সাধারণ নিয়ম বা সার্বভৌম রাজনৈতিক শক্তি কর্তৃক হচ্ছে প্রণীত হয়ে থাকে। আর আইনের সবচাইতে গ্রহণযোগ্য বা উৎকৃষ্ট সংজ্ঞা প্রদান করেছেন কে? উইড্রো উইলসন। তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে কি আইনের সবচাইতে গ্রহণযোগ্য উৎকৃষ্ট সংজ্ঞা প্রদান করেছেন কে? কি হবে? টি উইড্রো উইলসন। আইন হলো সমাজে, তিনি বলেছেন কি, আইন হলো সমাজের সেই সকল প্রতিষ্ঠিত প্রথা ও রীতিনীতি যেগুলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং যা সরকারি অধিকার ও ক্ষমতা দ্বারা বলবৎ করা হয়। তাহলে আমরা শেষে বলতে পারি কি, আইন হচ্ছে সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত মানুষের সামাজিক কল্যাণের জন্য গৃহীত সুনির্দিষ্ট নিয়মের সমষ্টিকেই আইন বলা হয়। আইনের কতগুলো বৈশিষ্ট্য আছে, দুই একটা আমি বলি। আইন মানুষের বাহ্যিক আচরণ ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে থাকে। আইন সার্বজনীন, তা রাষ্ট্রের সকলের উপর সমানভাবে প্রযোজ্য। আইন রাষ্ট্রীয় কর্তৃপক্ষ হতে স্বীকৃত আরোপিত। আইন হলো সমাজে প্রচলিত প্রথা ও রীতিনীতি। আইনের এরপর আসবে আইনের উৎস। আইনের উৎস আইনের উৎস কয়টি? 6টি। আইনের উৎস হচ্ছে কয়টি? 6টি। আইনের উৎস প্রথমে কি আসবে? প্রথা। 2 নাম্বার হচ্ছে ধর্ম। 3 নাম্বার হচ্ছে বিচার সংক্রান্ত। 4 নাম্বার হচ্ছে
বিজ্ঞানসম্মত। 5 নাম্বার হচ্ছে ন্যায়বোধ। 6 নাম্বার হচ্ছে আইনসভা। প্রথমে আমরা প্রথা সম্পর্কে আলোচনা করব। প্রথা হলো আইনের সবচেয়ে প্রাচীন উৎস। সমাজে প্রচলিত রীতিনীতি, আচার আচরণ, অভ্যাসই হচ্ছে সামাজিক প্রথা। কালক্রমে যেসব প্রচলিত প্রথা রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি পেয়ে আইনে পরিণত হয়েছে, যেমন হচ্ছে ব্রিটেনের অধিকাংশই আইন হচ্ছে প্রথা থেকে এসেছে। এরপর আসবে ধর্ম। মানুষের উপর ধর্মের প্রভাব অপরিসীম। প্রাচীনকাল থেকে মানুষ ঐশ্বরিক আইন অনুসরণ করে আসছে। ন্যায়, অন্যায়, পাপ পুণ্য ইত্যাদি মূল্যবোধ ধর্ম চিহ্নিত করেছে বলে প্রাচীন ও মধ্যযুগে রাজনৈতিক ক্ষেত্রে ধর্মীয় রীতিনীতির প্রভাব বিস্তার করে। ইসলামী রাষ্ট্রের আইন প্রধানত কুরআন ও শরিয়ার উপর নির্ভরশীল। হিন্দু আইনে ধর্মীয় গ্রন্থ যেমন বেদ আর গীতা, রামায়ণ প্রভৃতির উপর নির্ভরশীল। এরপর আসবে হচ্ছে বিচার সংক্রান্ত। বিচারকের রায় অথবা বিচার বিভাগীয় রায় আইনের একটা উৎস হিসাবে বিবেচিত হয়। বিচারকালে বিচারক যদি প্রচলিত আইনের মাধ্যমে মামলা নিষ্পত্তি করতে ব্যর্থ হন, তখন তিনি স্বীয় বুদ্ধি, মেধা, প্রজ্ঞার সাহায্যে প্রচলিত আইনের সাথে সঙ্গতি রেখে আইনের নতুন ব্যাখ্যা দিয়ে বিচার রায় প্রদান করেন এবং পরবর্তীতে এটা হচ্ছে আইন হিসাবে বিবেচিত হয়। এরপর আসবে হচ্ছে বিজ্ঞানসম্মত আলোচনা। আইনবিদদের বিজ্ঞানসম্মত আলোচনা তাদের আইন বিষয়ক গ্রন্থাবলী আইনের উৎস হিসাবে কাজ করে। ব্রিটেনের আইন ব্যবস্থায় আইনবিদ কোক, ব্ল্যাকস্টোন, আমেরিকার বেল্ট ইত্যাদি হচ্ছে আইনের ক্ষেত্রে মর্যাদা লাভ করেছে। আবার ইসলামী আইনের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সালাম অনেক ঐমত আইনের মর্যাদা লাভ করেছে। এরপর আসবে হচ্ছে ন্যায়বোধ। বিচারক যখন প্রচলিত আইনের মাধ্যমে কিংবা উপযুক্ত আইনের অভাবে ন্যায় বিধান করতে ব্যর্থ হন, তখন নিজস্ব সামাজিক নীতিবোধের আলোকে ন্যায্য রায় প্রদান করেন। এই নীতিবোধ থেকেই বা ন্যায়বোধ থেকেই দেশের আইনের মর্যাদা লাভ করে। আইনসভা। এরপরে হচ্ছে আইনসভা। আধুনিক রাষ্ট্রে আইনসভায় আইনের প্রধান উৎস। সকল গণতান্ত্রিক রাষ্ট্রেরই আইনসভা ও আইন পরিষদ রয়েছে। এই আইনসভায় দেশের জনগণের স্বার্থকে লক্ষ্য রেখে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংশোধন হয়ে থাকে। এছাড়া রাষ্ট্রীয় সংবিধান ও রাষ্ট্রপ্রধানের জারিকৃত প্রশাসনিক ডিগ্রি, বৈদেশিক চুক্তি, আন্তর্জাতিক আইন ও কনভেনশনের রেটিফিকেশনও আইন হিসেবে গৃহীত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমি দুটো বিষয়ে ধারণা দিয়েছি। একটা হচ্ছে নাগরিক আর একটা হচ্ছে আইন। এ সম্পর্কে তোমাদের ব্যাখ্যা দিয়েছি। তোমরা এটা মনোযোগ সহকারে অবশ্যই শুনেছো। তোমরা অবশ্যই বাড়িতে বসে এই ক্লাসটা দেখবে, বুঝবে, জানবে এবং বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আজকে তোমাদের এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।